রহমানের লন্ডন বৈঠকের দিকে তাকিয়ে দেশ। ডিসেম্বর না এপ্রিল নির্বাচন কবে মিলতে পারে উত্তর। সরকারের নিরপেক্ষতার বিষয়ও পাবে গুরুত্ব। এপ্রিলের অতি অবশ্যই আগে হওয়া সম্ভব, বা ডিসেম্বরের পরেও যদি রিজনেবল টাইম থাকে সেই জায়গাতেও আসা সম্ভব, সেটা আলোচনার উপর নির্ভর করবে। অন্তর্বর্তীকালীন সরকারের নিরপেক্ষতা নিয়ে যে সমস্ত প্রশ্ন উত্থাপিত হয়েছে সেগুলো আমরা পুনরুল্লেখ করব। দ্রুত গণতান্ত্রিক উত্তরণে পথ খোলার আশা প্রবাসী নেতাদের। বৈঠকে মিলতে পারে রাজনৈতিক সংকটের সমাধান। দীর্ঘ 15টি বছর আমাদের প্রিয় নেতা মানুষের ভোটের অধিকারের জন্য লড়াই করেছেন। আমরা যদি টেবিলে বসে সমস্যার সমাধান করতে পারি, আমরা কেন রাজপথে আন্দোলন করব? ডক্টর ইউনূস সরকার কিভাবে শান্তিপূর্ণভাবে রোড টু ডেমোক্রেসিতে যেতে পারে, এই বৈঠকে সবগুলো বিষয়ে আলোচনিত হতে পারে। বৈঠকটি সফল হওয়ার সম্ভাবনা বেশি যদি চ্যালেঞ্জগুলোকে স্পট করে ওয়ার্ক প্ল্যানটি তৈরি করা যায়। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময় সঙ্গে আছি আমি সাদিক হাসান ইমন এবং আমি আলিশা ইসলাম। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। সিলেট ও সুনামগঞ্জ সীমান্ত দিয়ে আরো 70 জনকে পুশিন বিএসএফের। অমানবিকভাবে ঠেলে দেওয়ার বিষয়টি জানানো হয়েছে দিল্লিকে, বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। যুক্তরাজ্যের সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর বেশ কিছু সম্পদ জব্দ। বাংলাদেশের অনুরোধে দেশটির ন্যাশনাল ক্রাইম এজেন্সির পদক্ষেপ, চলছে তদন্ত। ফের মাথাচাড়া দিচ্ছে করোনা সংক্রমণ রোধে পরীক্ষা সহ টিকা কার্যক্রম চালু রাখার পরামর্শ। বরিশাল বিভাগে ডেঙ্গুর ভয়াবহ প্রকোপ, হাসপাতালে 264 রোগী। তীব্র গরমে হাঁসফাঁস জনজীবন, ঘামে ভিজছেন শ্রমজীবীরা। ভ্যাপসা অবস্থা থাকবে আরও 2 থেকে 3 দিন। রোববার থেকে দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টির পূর্বাভাস। এবং ব্যর্থতার বৃত্তে ঘুরপাক খাওয়া বাংলাদেশ দলের শ্রীলঙ্কা সফরের প্রস্তুতিতেও ঘাটতি। টেস্ট অধিনায়ক শান্তর আক্ষেপ, সিরিজ খেলতে ঢাকা ছাড়লেন 3 ক্রিকেটার। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠকের দিকে তাকিয়ে গোটা দেশ। কাল স্থানীয় সময় সকালে লন্ডনের ডরচেস্টার হোটেলে হবে বৈঠক। বিশ্লেষকরা বলছেন আলোচনায় মিলতে পারে দেশের রাজনৈতিক সংকটের সমাধান আর দ্রুত গণতান্ত্রিক উত্তরণে পথ খোলার আশা প্রবাসী নেতাদের। লন্ডন থেকে শোয়েব কবিরের প্রতিবেদন। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মধ্যে শুক্রবার গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে। সেন্ট্রাল লন্ডনের ডরচেস্টার হোটেলে স্থানীয় সময় সকাল 9টা থেকে 11টা পর্যন্ত এই বৈঠক অনুষ্ঠিত হবে। যুক্তরাজ্যে সফররত অধ্যাপক ইউনূসের সময়সূচিতে এই বৈঠককে গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। দেশের চলমান রাজনৈতিক অস্থিরতা, নির্দলীয় সরকারের দাবি এবং আসন্ন জাতীয় নির্বাচনকে ঘিরে প্রধান দুই পক্ষের এই বৈঠক নিয়ে নানা জল্পনা কল্পনা চলছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এটি হতে পারে সংকট সমাধানের ইতিবাচক সম্ভাব্য ভিত্তি। ডক্টর ইউনূস সরকার কিভাবে শান্তিপূর্ণভাবে রোড টু ডেমোক্রেসিতে যেতে পারে, এই বৈঠকে সবগুলো বিষয়ে আলোচনিত হতে পারে। এবং এই বৈঠক আয়োজনের ক্ষেত্রে যেহেতু সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার একটা বড় ধরনের নেপথ্য ভূমিকা আছে বলে ধারণা করা হচ্ছে, সেই কারণেই এই বৈঠকটি সফল হওয়ার সম্ভাবনা বেশি যদি চ্যালেঞ্জগুলোকে স্পট করে ওয়ার্ক প্ল্যানটি তৈরি করা যায়। ওনার সাথে ডক্টর ইউনূসের মিটিং হওয়া এটা ভালো লক্ষণ। আমি মনে করি সংলাপ আলাপ আলোচনা চলতে থাকা উচিত। আমরা যদি টেবিলে বসে সমস্যার সমাধান করতে পারি, আমরা কেন রাজপথে আন্দোলন করব? যুক্তরাজ্য বিএনপি নেতারা এরই মধ্যে বৈঠক ঘিরে প্রস্তুতি নিয়েছেন। হোটেলের বাইরে অবস্থান নিয়ে তারা দলীয় সংহতি জানাবেন বলে জানা গেছে। তাদের আমরা সম্মান করি, শুধু আমরা দেখবো কেন আমাদের নেতাকে সাথে যদি ইউনূস সাহেব থাকবেন তাদের সম্মান পাবে আমাদেরকে, কেন ওয়াই নট, উই রেসপেক্ট এভরিবডি। দীর্ঘ 15টি বছর আমাদের প্রিয় নেতা প্রবাসে থেকে এই গণতন্ত্রের জন্য, মানুষের ভোটের অধিকারের জন্য লড়াই করেছেন, সংগ্রাম করেছেন। নেতাকর্মীদের উৎসাহ দিয়ে, উদ্দীপনা দিয়ে, সাহস দিয়ে, শক্তি দিয়ে ভোটের অধিকার প্রতিষ্ঠা করার জন্য। প্রবাসী বাংলাদেশিদের অনেকে মনে করছেন এই বৈঠক দেশের জন্য আশার বার্তা নিয়ে আসতে পারে। সবার নজর এখন লন্ডনে ডক্টর মোহাম্মদ ইউনূস ও তারেক রহমানের বহুল প্রতীক্ষিত 2 ঘন্টার বৈঠকের দিকে। রাজনৈতিক সংকট নিরসনের নতুন টার্নিং পয়েন্ট।
খুলে দিবে সমঝোতার নতুন দুয়ার, নাকি সংকট আরও ঘনীভূত হবে? শুক্রবারের এই বৈঠক ঘিরে এখন চলছে নানা জল্পনা কল্পনা। শোয়েব কবির, সময় সংবাদ, লন্ডন। ডিসেম্বর না এপ্রিল, নির্বাচন কবে? ডক্টর ইউনূস ও তারেক রহমানের বৈঠকে মিলতে পারে উত্তর, এমনটি মনে করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। নির্বাচনকালীন সরকারের নিরপেক্ষতার বিষয়টিও গুরুত্ব পাবে বলে জানিয়েছেন তিনি। নির্বাচনমুখী সংস্কার, জুলাই হত্যার বিচার এবং প্রশাসন থেকে ফ্যাসিস্টের দোসরদের সরানোর বিষয়টিও হবে আলোচনা। বিস্তারিত আহমেদ সালেহিনের রিপোর্টে। দেশের রাজনৈতিক সংকট ও তা থেকে উত্তরণে সবার অপেক্ষা এখন লন্ডনে ডক্টর ইউনূস ও তারেক রহমানের বৈঠক ঘিরে। কি আলোচনা হবে, প্রাধান্য পাবে কোন বিষয়গুলো, এ নিয়ে রাজনৈতিক মহলে চলছে আলোচনা। নির্বাচনী রোডম্যাপ ঘোষণার পরই নির্ধারণ হয় অন্তর্বর্তী সরকার প্রধানের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বৈঠক, যেখানে স্বাভাবিকভাবেই আসবে ভোটের তারিখ পুনর্নির্ধারণের বিষয়টি, এমনটি মনে করছেন অনেকে। বিএনপির নীতি নির্ধারণী পর্যায়ের নেতা সালাউদ্দিন আহমদ বলছেন, ইউনূস তারেক বৈঠকে প্রাধান্য পাবে নির্বাচনের সময় পুনর্নির্ধারণের বিষয়টি। ডিসেম্বর না এপ্রিল, তা ঠিক হতে পারে লন্ডনের বৈঠকে। প্রধান উপদেষ্টা এবং তিনি যদি এখান থেকে আলাপ করে একটা জায়গায় পৌঁছতে পারেন, তাহলে সবাই একটা, আমার মনে হয় যে সন্তোষজনক একটা অবস্থান নিতে পারবেন। সেটা এপ্রিলের অতি অবশ্যই আগে হওয়া সম্ভব, বা ডিসেম্বরের পরেও যদি রিজনেবল টাইম থাকে সেই জায়গাতেও আসা সম্ভব। সেটা আলোচনার উপর নির্ভর করবে। গণতান্ত্রিক রাজনীতির মধ্যে আলাপ আলোচনার কোনো বিকল্প নাই, এবং আমরা সেই গণতান্ত্রিক সংস্কৃতিকে চর্চা করতে চাই। আলোচনার মধ্য দিয়ে যে কোনো জাতীয় ইস্যুস, যে কোনো জাতীয় বিষয়, আমি সমস্যা বলবো না, সেগুলো নিষ্পত্তি হওয়া প্রয়োজন। শুধু কি নির্বাচন, নাকি আলোচনা হবে অন্য কোনো ইস্যুতে? এমন প্রশ্নে বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, নির্বাচনকালীন সময়ে সরকারের নিরপেক্ষতা, নির্বাচনমুখী সংস্কার ছাড়াও প্রশাসনে ফ্যাসিস্টদের দোসরদের অপসারণের ইস্যুটি গুরুত্ব পাবে বৈঠকে। বলেন, শীর্ষ পর্যায়ের এই বৈঠকে ইতিবাচক সিদ্ধান্তের অপেক্ষায় পুরো জাতি। অন্তর্বর্তীকালীন সরকারের নিরপেক্ষতা নিয়ে যে সমস্ত প্রশ্ন উত্থাপিত হয়েছে, সেগুলো আমরা পুনরুল্লেখ করব। যে সরকারের নিরপেক্ষতা, যাতে জনগণের মধ্যে নিরপেক্ষতা নিয়ে যাতে কোনো রকমের সন্দেহের সৃষ্টি না হয়, ফ্যাসিস্টের দোসরদেরকে প্রশাসন সহ সর্বস্তর থেকে তাদেরকে অপসারণ করার একটা দাবির বিষয় আমাদের সবসময় ছিল, এখনও থাকবে। কারণ এগুলো একটি নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের জন্য অত্যন্ত জরুরি। তাছাড়া নির্বাচনমুখী যে সমস্ত সংস্কার, আমরা সবসময় এগুলো চিহ্নিত করে অগ্রাধিকার ভিত্তিতে বাস্তবায়নের কথা বলেছি, সেই বিষয়টাও থাকবে। জুলাই সনদ ছাড়াও গণহত্যার দায়ে অভিযুক্তদের বিচার যেন প্রশ্নবিদ্ধ না হয়, সে কারণে আন্তর্জাতিক মান বজায় রাখার বিষয়টি জোর দেওয়া হবে বলে জানান বিএনপির এই নেতা। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার বিষয়ে কোনো বাধা নেই। সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সকালে গাজীপুরের শালনা হাইওয়ে থানা পরিদর্শন শেষে একথা বলেন তিনি। উপদেষ্টার সাথে তারেক রহমানের একটা বৈঠক রয়েছে, তো সেই বৈঠকের পর তারেক রহমানের দেশে ফেরাটা সহজ হবে কিনা, আপনি কি মনে করছেন? এই ব্যাপারে ওনার তো দেশে ফেরার তো কোনো অসুবিধা নাই। উনি যে কোনো সময় ইচ্ছা, উনি বাংলাদেশের নাগরিক, যে কোনো সময় ইচ্ছা উনি দেশে ফিরতে পারবেন। যুক্তরাজ্যের সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর মালিকানাধীন বেশ কিছু সম্পদ জব্দ করেছে দেশটির ন্যাশনাল ক্রাইম এজেন্সি। কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশ কর্তৃপক্ষের আইনি অনুরোধের পরিপ্রেক্ষিতে এই পদক্ষেপ নিয়েছে যুক্তরাজ্য। মানি লন্ডারিং এর অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠ ও আওয়ামী লীগ নেতা সাইফুজ্জামান চৌধুরীর বিরুদ্ধে এরই মধ্যে তদন্ত শুরু হয়েছে। চলমান তদন্তের অংশ হিসেবে এনসিএ সাইফুজ্জামান চৌধুরীর বেশ কিছু সম্পদের বিরুদ্ধে ফ্রিজিং অর্ডার জারি করেছে। সাইফুজ্জামান যুক্তরাজ্যে আবাসনের ব্যবসা করেন, তার বিরুদ্ধে বিপুল অর্থ পাচারের অভিযোগ রয়েছে। সিলেট ও সুনামগঞ্জ সীমান্ত দিয়ে আরও ৭০ জনকে পুশিন করেছে বিএসএফ। এদিকে লালমনিরহাটে পুশিনের চেষ্টা করলে ফিরিয়ে দেওয়া হয় ১২ জনকে। স্বরাষ্ট্র উপদেষ্টা জানিয়েছেন, অমানবিকভাবে পুশিনের বিষয়টি ভারতীয় হাই কমিশনারকে জানানো হয়েছে।
সীমান্ত দিয়ে পুশিন এখন নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে। ভারত থেকে জোর করে বাংলাদেশে পাঠানো হচ্ছে অনেককে। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার ভোরেও লালমনিরহাটের হাতীবান্ধার সীমান্ত এলাকার কাঁটাতার খুলে 12 জনকে ঠেলে পাঠানোর চেষ্টা করে বিএসএফ, কিন্তু বিজেপি ও গ্রামবাসীর বাধায় সে চেষ্টা ব্যর্থ হয়। পরে ওই 12 জনকে ভারতের সীমান্ত এলাকায় রাখা হয়। এই নিয়ে বিজিবির পক্ষ থেকে বিএসএফকে পতাকা বৈঠকের আহ্বান করা হয়েছে। এদিকে গভীর রাতে সিলেটের জৈন্তাপুরের মোকামপুঞ্জিতে 17, মিনাটিলায় 23 এবং কোম্পানিগঞ্জের কালাইরাগ সীমান্ত দিয়ে 13 জনকে জোরপূর্বক পাঠানো হয়। এছাড়া সুনামগঞ্জের ছাতকের নোয়াকট সীমান্ত দিয়েও 17 জনকে পুশিন করা হয়। এসব সীমান্ত দিয়ে পাঠানো 70 জনকেই আটক করেছে বিজিবি। ভারত থেকে অমানবিকভাবে পুশিন করা হচ্ছে উল্লেখ করে বিষয়টি ভারতীয় হাইকমিশনারকে জানানো হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বাংলাদেশি নাগরিক যদি ওই অগদেশে থাকে আমরা অবশ্যই নিব, কিন্তু তারা একটা প্রপার চ্যানেলে আসতে হবে। ওনারা করে নাকি এটা ফলো না করে এই জঙ্গলে রাস্তা দেখি জায়গায় না ওই সব জায়গায় গিয়ে করে, এটা একটু অমানবিক। এছাড়া যারা ভারতে অবস্থান করছেন প্রয়োজনে তাদের বৈধভাবে ফেরত নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। হাই কমিশনার আছে দিল্লি, তাকেও এটা বলা হয়েছে। ফাহরিয়া ফারজানা, সময় সংবাদ। জনসমর্থন থাকলে কেউ পালিয়ে যায় না, যারা বড় বড় কথা বলেছিল তারাই পালিয়েছে বলে মন্তব্য করেছেন জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলাম। সকালে সৈয়দপুর বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় কথা বলেন তিনি। ৭১-এর মানবতা বিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডের সাজা থেকে খালাস পেয়ে 14 বছর কারাবন্দিত্ব শেষে নিজ জেলায় ফেরেন এটিএম আজহার। এ সময় তাকে সংবর্ধনা দেন জামায়াতের স্থানীয় নেতাকর্মীরা। জনসমর্থন থাকলে তো কেউ পালায় না, জনগণই তাকে রক্ষা করে। আমরা পালাইনি, আমাদের কেউ পালায়নি। আমাদের মির কাসিম আলী সাহেব এই মামলা যখন শুরু হয় তখন আমেরিকায় ছিলেন, ওনাকে বলা হয়েছে আপনি আসবেন না। উনিকে আমি তো কোনো অপরাধ করিনি, আমি আমার দেশেই মরবো। উনি দেশে আসছেন, আর যারা বড় বড় কথা বলেছেন তারা দেশ ছেড়ে পালিয়ে গেছে। দুপুরের সময় আরও থাকছে। কুপিয়ে হত্যার পর 6 টুকরো করা হয় লাশ, 1 সপ্তাহ পর উদ্ধার। রাজধানীর সবুজবাগে ব্যবসায়ী হত্যাকাণ্ডের রোমহর্ষক বর্ণনা আটক ব্যক্তির। জমির বিরুদ্ধে খুন, অভিযোগ পরিবারের। দেশে আবারও মাথা চাড়া দিচ্ছে করোনা। চলতি মাসে শনাক্ত হয়েছে 64 জন। নতুন ধরনের সংক্রমণের হার বেশি হলেও বিশেষজ্ঞরা বলছেন এখনই পরিস্থিতি মহামারীতে রূপ নেওয়ার শঙ্কা নেই। সংক্রমণ প্রতিরোধে নিয়মিত পরীক্ষা সহ টিকা কার্যক্রম চালু রাখার পরামর্শ। মনির হোসেনের রিপোর্ট। 2020 সালের 8 মার্চ প্রথমবারের মতো বাংলাদেশে শনাক্ত হয় করোনা আক্রান্ত রোগী। এর 10 দিন পরই ঘটে প্রথম মৃত্যুর ঘটনা। সম্প্রতি করোনার নতুন ধরনে আক্রান্ত হওয়ার হার তৈরি করে উদ্বেগ। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী এ বছরের এপ্রিলে করোনায় আক্রান্ত হন 23 জন, মে মাসে সে সংখ্যা দাঁড়ায় 86 জনে। আর চলতি মাসের প্রথম 11 দিনেই আক্রান্তের সংখ্যা 64, মারা গেছেন 1 জন। বিশেষজ্ঞরা বলছেন সংক্রমণ হার বেশি হলেও পরিস্থিতি মহামারীতে রূপ নেয়ার শঙ্কা নেই। তবে সংক্রমণ ঠেকাতে সরকারকে এখনই প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। মাঝে মাঝে কিন্তু কোভিডের এরকম নতুন উপধরন আসলে এটা বাড়ে কাজেই, এবং এটা এখন আমরা বলা যাবে না যে কোনো মৌসুমি বৈশিষ্ট্য আছে। মহামারী আকারে যাওয়ার আমরা কোনো আশঙ্কা দেখছি না এখনো পর্যন্ত। তবে অবশ্যই আমাদের সতর্ক থাকতে হবে। যত সংক্রমণকে আমরা নিয়ন্ত্রণ করতে পারবো, এই ভাইরাসটার পরিবর্তন করার ক্ষমতাটা ততটা কমে যাবে। করোনা পরীক্ষার পাশাপাশি নিয়মিত ভ্যাকসিন কার্যক্রম চালু রাখারও পরামর্শ এই বিশেষজ্ঞের। এখন যেহেতু সংক্রমণটা বাড়ছে এবং মানুষ সতর্ক হচ্ছে, কাজে পরীক্ষা করার যে সুযোগগুলো সেগুলো আবার নতুন করে চালু করা দরকার। কিট অলরেডি আমরা সংগ্রহ করেছি এবং আপনারা জানেন যেখানে আরটিপিসিআর হয় বিভিন্ন জায়গায়, সেখানে এখনও কিট আছে। কিছু কিছু জায়গায় এগুলো অ্যাকচুয়ালি মেয়াদ উত্তীর্ণ হয়েছে। মন্ত্রণালয়ের মাধ্যমে বিভিন্ন আমাদের বন্ধু দেশের সাথে আমরা যোগাযোগ করছি। আমরা আশা করছি কিটের কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। করোনার সংক্রমণ প্রতিরোধে জনসমাগম এড়িয়ে চলা, মাস্ক পরিধান সহ 11 দফা নির্দেশনাও দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। মনির হোসেন, সময় সংবাদ, ঢাকা। আবারও বরিশাল বিভাগ জুড়ে ভয়াবহ আকার ধারণ করেছে ডেঙ্গু। বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন 264 জন রোগী। আলাদা ওয়ার্ড না থাকায় সাধারণ রোগীদের সঙ্গেই চিকিৎসা নিচ্ছেন ডেঙ্গু আক্রান্তরা। মশক নিধনে সব ধরনের ব্যবস্থা নেওয়ার দাবি করেছে সিটি কর্পোরেশন।
সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। সুজা দাসের তোলা ছবিতে অপূর্ব রিপোর্ট। কেবিন, বেড, এমনকি মেঝে ডেঙ্গু রোগীতে ঠাসা। তেল ধারণের ঠাঁই নেই বরগুনা জেনারেল হাসপাতালে। বরিশাল বিভাগের মধ্যে সবচেয়ে বেশি ডেঙ্গুতে রোগী আজ বরগুনাতে। এখানের কিছুই পাওয়া যায় না, শুধু ট্যাবলেট পাই, 2টা নাপা ট্যাবলেট দেয়। রোগীর যে 2টা ভাত পাই বেহাও পাইতেছে না। আমাদের যে সুচিকিৎসা সেটা এই বরগুনা জেনারেল হসপিটালে এই মুহূর্তে নেই। বাসার আশেপাশে রাঙিনা পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে, জমা পানি না থাকলে ডেঙ্গু এতখানি বিস্তার লাভ করত বলে মনে হয় না। এক্ষেত্রে সামাজিকভাবে সবারই দায়িত্ব আছে ডেঙ্গুটাকে নিয়ন্ত্রণ করার। বরিশাল সহ দক্ষিণাঞ্চলে ডেঙ্গুর ভয়াবহতা বাড়ছে। গত 24 ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন 89 জন। বরিশাল বিভাগের বিভিন্ন হাসপাতালে 264 জন এখন চিকিৎসা নিচ্ছেন। বিভাগের সবচেয়ে বড় চিকিৎসা কেন্দ্র বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে দেখা যায় ডেঙ্গু আক্রান্তদের আলাদা কোনো ওয়ার্ড করা হয়নি। রাখা হয়েছে অন্য সাধারণ রোগীদের সঙ্গে, টাঙানো হয়নি মশারি। এতটাই জ্বরের তাপমাত্রা ছিল, কোনোভাবে কন্ট্রোল আসে নাই, পরে খিচুনি উঠে গেছে। ডেঙ্গু ওয়ার্ডে ভর্তি দিয়েছে, কিন্তু ডেঙ্গু ওয়ার্ডে থাকার মতো কোনো বেড নাই। এক বেডে 2 জন রোগী শুয়ে আছে। রোগী অনেক, বুঝছেন, রোগীর বসার কোনো অবস্থান নাই। আমাদের রোগীর চাপের কারণে বেডে রোগী থাকে, বেডের নিচে থাকে, সিঁড়ির কোনায় থাকে, চিপা চাপা সব জায়গায় রোগী থাকে। আমরা যেখানে জায়গা পাই সেখানে রুগী দিই। এদিকে বরিশাল শহর জুড়ে 2 মাস ধরে ব্যাপকভাবে পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম চালানো হচ্ছে দাবি করে সিটি কর্পোরেশন বলছে ডেঙ্গু মোকাবেলায় সবার সচেতনতা বাড়াতে হবে। 5টা টিমের মাধ্যমে নগরী পরিষ্কার পরিচ্ছন্নতা কাজ চলতেছে, যাতে মশা না বাড়ে এবং ভবিষ্যতে বর্ষা জলবদ্ধ না হয়। এই 2টা দিক চিন্তা করেই আমরা এই নগরী পরিষ্কার পরিচ্ছন্ন কাজ চালাইতেছি। চলতি বছরের প্রথম 5 মাসে বরিশাল বিভাগে 4 জন ডেঙ্গুতে মারা গেছেন। আক্রান্ত হয়েছেন 2362 জন। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল। সরকার ঘোষিত ঈদের ছুটি প্রায় শেষ। রোববার থেকে পুরোদমে খুলবে অফিস আদালত। তার আগেই রাজধানীতে ফিরছেন কর্মজীবী মানুষ। রেলওয়ে স্টেশন, লঞ্চ ও বাস টার্মিনালে এখন যাত্রীর ভিড়। ফিরতি যাত্রায় স্বস্তি থাকায় খুশি সবাই। পরিবার পরিজনের সঙ্গে ঈদ উদযাপন শেষে কর্মস্থলে ফেরার পালা। বৃহস্পতিবার ভোর থেকেই কমলাপুর রেলওয়ে স্টেশনে ফিরতি যাত্রার ট্রেনে যাত্রী চাপ চোখে পড়ার মতো। পরিবারের সঙ্গে কাটানো সময় আর স্বজনদের মমতা মাখা ঈদ সামগ্রী নিয়েও ফিরছেন অনেকে। বিয়ের পরে প্রথম কুরবানির ঈদ, আগে এত দায়িত্ব পালন করি না, এবারই প্রথম, এটাই মেমোরিজ। ঈদেই তো সবার সাথে দেখা হয়, তাছাড়া সবাই বাইরে থাকে জীবিকার তাগিদে। 2 দিন পর তো ছুটি শেষ, অনেক চাপ হবে, এই কারণে আগে চলে আসা। কিছু গরুর গুড় আছে, চাউল আছে, দেশে থেকে নিয়ে আসলাম। বাড়ি যাই, আনন্দ করি, এটাই আমাদের জীবনের জন্য অনেক কিছু। কমলাপুর রেলওয়ে স্টেশনের ব্যবস্থাপক বলছেন ফিরতি যাত্রায় স্বস্তি বজায় রাখার ব্যাপারে আশাবাদী রেল সংশ্লিষ্ট সবাই। ঈদের আগে কোনো শিডিউল বিপর্যয়ের ঘটনা ঘটে নাই। যাত্রীদের ভ্রমণ স্বস্তিদায়ক ছিল এবং ঈদের পরেও আজকে 4র্থ দিন যাত্রীদের ভ্রমণ স্বস্তিদায়ক আছে। এই ভ্রমণ যাত্রা যেন স্বস্তিদায়ক থাকে সেই ব্যাপারে আমাদের যথেষ্ট প্রস্তুতি আছে। এদিকে কাকঢাকা ভোরে বুড়িগঙ্গায় সারেঙের সাইরেন, সদরঘাটে লঞ্চ নোঙরের জন্য জায়গা করে দেওয়ার। লঞ্চ থেকে নামার পর দক্ষিণাঞ্চলের যাত্রীরাও জানালেন তাদের ঈদ আনন্দের স্মৃতি। ওরকম কোনো প্রেশার নাই বা একবার সুন্দরভাবে আসছে। লঞ্চে জার্নি তো বরাবরই সবসময় ভালো হয়, কোনো ভিড় নেই, স্বাভাবিকভাবে আগের মতো যায়। অন্যদিকে সড়ক পথেও ফিরতি যাত্রায় নেই ভোগান্তি। বাড়ি যাওয়ার পথে মাত্রাতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগ থাকলেও যাত্রীরা বলছেন ফেরার পথে ভাড়া তুলনামূলক কম। স্বস্তিতে ঈদ করে এখন গ্রাম থেকে শহর পর্যায়ে আসছি, ইনশাআল্লাহ কোনো সমস্যা নেই। বাস ভাড়াটা একটু বেশি হয়েছে, 400 টাকা এমনি নর্মালি আসি আমরা, কিন্তু সেখানে 500 টাকা নেওয়া হয়েছে। এদিকে মানুষ ঢাকামুখী হওয়ায় যানবাহনের চাপ বেড়েছে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে। পাটুরিয়া, দৌলদিয়া ও আরিজা কাজিরহাট নৌরুটেও ছিল যাত্রীবাহী যানবাহনের ভিড়। সময়মতো লঞ্চ ও ফেরি ছেড়ে যাওয়ায় সন্তুষ্ট যাত্রীরা। শফিকুজ্জামান রুবেল, সময় সংবাদ, ঢাকা। ঈদের টানা ছুটিতে আনন্দ উপভোগে দেশের বিভিন্ন বিনোদন কেন্দ্রে নানা বয়সী মানুষের ভিড়। সৈকত, ঝর্ণা, ঝুলন্ত সেতু ও সবুজে ঘেরা পাহাড় সহ নানা দর্শনীয় স্থানে প্রিয়জনের সঙ্গে উৎসবে মেতেছেন বিনোদন প্রেমীরা। চিড়িয়াখানায় আনন্দে মেতেছে শিশুরা।
ঈদের টানা ছুটিতে সৈকত শহর কক্সবাজারে বাঁধ ভাঙা আনন্দে মেতেছেন ভ্রমণ পিপাসুরা। সাগর তীরে পর্যটকদের ঢল, নোনাজলে খুনসুটি কিংবা স্মৃতির ফ্রেমে নিজেদের বন্দী করতে ব্যস্ত অনেকেই। গত 6 দিনে কক্সবাজারে এসেছেন প্রায় 6 লাখ পর্যটক। সবাই সবার মতো আনন্দ করতেছে, সবার ফ্যামিলিটা ভালো লাগতেছে। একটা বছরে যত দুঃখ কষ্ট বা যত কিছু সব একদম ধুয়ে মুছে যায়। সবাই মিলে একটু চিল করার জন্য সেই জন্য সাগরের পাড়ে আসে। ঈদের 6ষ্ঠ দিনেও দর্শনার্থী ও পর্যটকে মুখর খাগড়াছড়ি জেলার বিভিন্ন পর্যটন ও বিনোদন কেন্দ্র। বিশেষ করে আলুটিলা গুহা, রিছাং ঝর্ণা, জেলা পরিষদ পার্কে পর্যটকের উপস্থিতি বেশি লক্ষণীয়। এছাড়া চেঙ্গি নদীর পাড় ও প্রাকৃতিক সৌন্দর্য মণ্ডিত বিভিন্ন স্থান ও ভ্রমণ পিপাসুদের উপস্থিতিতে মুখর। পর্যটন নির্ভর ব্যবসা বাণিজ্যও বেশ জমজমাট। উঁচু নিচু রোডটা দেখেছি আঁকাবাঁকা, তারপর অনেক উপরে, তো এটা এত উপর থেকে কোনো সময় দেখা হয় নাই, তো এটা দেখেও খুব মজা লাগতেছে। বাংলাদেশে এত সুন্দর দৃশ্য আছে অথচ আমরা আসতে পারি না কাজের ব্যস্ততার কারণে। এখন মানুষটা বাড়ছে, তো আমরা খুব এনজয় করেছি আর কি। অবসর সময় কাটাতে বিভিন্ন বিনোদন কেন্দ্রে ভিড় করেন রাজধানীবাসীও। চিড়িয়াখানা ছিল দর্শনার্থীদের পদচারণায় মুখর। বাঘ ভাল্লুক দেখে প্রাণী জগৎকে জানছে শিশুরা। 1 সপ্তাহ বা 10 দিন ছুটি আমি দেখিনি, এই জন্য মানুষ একটু ঘুরতে পারতেছে একটু সময় নিয়ে। হাতি দেখলাম, বাঘ দেখলাম, লায়ন দেখলাম। বাচ্চা কাচ্চা আছে ওই জন্য আসছি, বাচ্চারা দেখবে, ঘুরবে। বাচ্চার সাথে যে অ্যাটাচমেন্ট বাবা মায়ের, সেটা তো অন্য কারোর সাথে আর হয় না। ভবিষ্যতে শৌচাগার, সুপেয় পানির ব্যবস্থা সহ রাজধানীর বিনোদন কেন্দ্রগুলোর ব্যবস্থাপনায় আরও বেশি নজর দেওয়ার দাবি দর্শনার্থীদের। রিমু সিদ্দিক, সময় সংবাদ। এই মুহূর্তে জাতীয় চিড়িয়াখানায় আছেন ধ্রুব ব্যানার্জি এবং কক্সবাজার সৈকতের সুগন্ধা পয়েন্টে আছেন সহকর্মী সুজাউদ্দিন রুবেল। সরাসরি প্রথমে যাচ্ছি ধ্রুবর কাছে। ধ্রুব, গড়িয়েছে, তার সঙ্গে গরমও কিছুটা বেড়েছে, তাই চিড়িয়াখানায় মানুষের ভিড় একটু কমেছে বলেই আমরা দেখতে পাচ্ছি। আমরা লক্ষ্য করেছিলাম আজকে সকাল থেকে এখানে ভিড় বেশ বেশি ছিল, গত কয়েকদিনের তুলনায় কম হলেও বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে 11টা 12টা 1টা দিকেও মানুষের ভিড় ছিল। তবে এখন কিছুটা কমে গেছে, যেহেতু প্রচণ্ড গরম, তার মধ্যে মানুষ অনেকেই চিড়িয়াখানা থেকে এর মধ্যেই বেরিয়ে গেছেন, কিন্তু যারা আছেন তারাও কিন্তু তাদের যে ছোট্ট সোনামণি আছেন তাদেরকে বিভিন্ন পশু পাখির খাঁচার সামনে নিয়ে যাচ্ছেন এবং পশু পাখি দেখিয়ে দেখিয়ে চেনাচ্ছেন এবং জানাচ্ছেন, বোঝাচ্ছেন যে আসলে কোন ধরনের পশু পাখির কী কী বৈশিষ্ট্য রয়েছে তা ছোট শিশুদের কিন্তু শেখাচ্ছেন। আমরা অভিভাবকদের প্রশ্ন করেছিলাম কেন আজকের দিনটি বেছে নিলেন। একদম শেষ সময় এসে তারা আজকের দিনটি বেছে নেওয়ার কারণ হিসেবে বলছেন যে এখন যেহেতু ভিড় অনেকটা কম, শিশুদের নিয়ে খুব সহজেই ঘুরে ফিরে বিভিন্ন খাঁচার সামনে পশু পাখিদের বাচ্চাদের চিনিয়ে দেওয়া যাচ্ছে, সুতরাং এই সময়টা তারা এই ভিড় কমাতে, ভোগান্তি কমাতেই মূলত বেছে নিয়েছেন। আমরা লক্ষ্য করেছিলাম যে পরিবারের যে বয়োজ্যেষ্ঠ সদস্য আছেন তাদেরকে নিয়েও আজকে আমরা লক্ষ্য করেছি বিভিন্ন খাঁচার সামনে যে নগরবাসীর অবস্থান তা আমরা লক্ষ্য করেছি। সব কিছু মিলিয়ে আজকের যদি অবস্থা বলতে চাই, আজকে চিড়িয়াখানায় ভিড় গত কয়েকদিনের তুলনায় অনেকটাই কম, তাই নগরবাসী তাদের যে পরিবার পরিজন নিয়ে খুব সুন্দর করে আসলে প্রত্যেকটা খাঁচার সামনে মানুষ পশু পাখিকে দেখতে পারছেন। এই চিড়িয়াখানার ব্যবস্থাপনা নিয়ে গত কয়েকদিন ধরেই কিন্তু মানুষজনের মধ্যে, দর্শনার্থীদের মধ্যে একটা অভিযোগ ছিল যে চিড়িয়াখানার ব্যবস্থাপনা আরেকটু ভালো করা উচিত। সুতরাং সব কিছু মিলিয়ে ভবিষ্যতে যদি চিড়িয়াখানার ব্যবস্থাপনা আরও বেশি উন্নত করা যায়, শৌচাগারের ব্যবস্থা উন্নত করা যায়, সুপেয় পানির ব্যবস্থা করা যায়, সেক্ষেত্রে চিড়িয়াখানায় দর্শনার্থীদের ভিড় ভবিষ্যতে আরও বাড়বে বলে নগরবাসী কিন্তু আশা করছেন। এই ছিল চিড়িয়াখানা থেকে আমার কাছে সর্বশেষ। আমরা এখন চলে যাব কক্সবাজারে, সেখানে আছেন সহকর্মী সুজাউদ্দিন রুবেল। কক্সবাজারে কিন্তু দিন দিন পর্যটকের আগমন বাড়ছে। আজকে সকাল থেকে আমরা লক্ষ্য করছি বিপুল সংখ্যক পর্যটক, এখন দুপুর গড়িয়েছে কিন্তু এখনো পর্যন্ত পর্যটকের যে চাপ সেটি কমছে না। পর্যটকের আগমন প্রতিটি পয়েন্ট দিয়ে প্রবেশ করছে এবং যেহেতু তীব্র রোদ, এই তীব্র রোদে প্রশান্তির খোঁজে পর্যটকরা কিন্তু সমুদ্র স্নানে মেতে রয়েছেন। এখানে পরিবার পরিজন কিংবা প্রিয়জনের সঙ্গে নিয়ে যে যার যার মতো করে আনন্দ করছে। আমরা যেটি লক্ষ্য করছি, সমুদ্রে যে নোনা জল, সেই নোনা জলে আসলে মূলত অনেকে সাঁতার কাটছে, অনেকে টিউবে গা ভাসিয়েছে, আবার অনেকেই আমরা লক্ষ্য করছি যে ছবি তুলতে যে মহাব্যস্ততা, সেই মহাব্যস্ততা আসলে শেষ নেই। কক্সবাজার সমুদ্র সৈকতের লাবণী পয়েন্টে এখন কিছুটা পর্যটক কম, তবে
এই যে লাবণী পয়েন্ট থেকে সুগন্ধা পয়েন্ট পর্যন্ত যেতে পর্যটকের চাপ, কিন্তু পর্যটকের আগমন বা সমুদ্র স্নানে যে রত মানুষগুলোর যে মাত্রা সেটি অনেক বেশি, এবং সেখানে আনন্দ উৎসব সব কিছু মিলিয়ে যেন ঈদ আনন্দের যে ভাগাভাগি সেটি এখনো পর্যন্ত চলমান রয়েছে। আজকে ঈদের ষষ্ঠ দিন, এই ষষ্ঠ দিনে এসে পর্যটন ব্যবসায়ীরা যেটি বলছেন, কক্সবাজারে প্রায় 6 থেকে 7 লাখের কাছাকাছি পর্যটকের আগমন হয়েছে, এবং এসব পর্যটক শুধু কক্সবাজার সমুদ্র সৈকত নয়, কক্সবাজার সমুদ্র সৈকত ছাড়াও যে অন্যান্য যে বিনোদন স্পটগুলো রয়েছে, যেমন ইনানি, হিমছড়ি, দরিয়ানগর, পাতুয়াটেক, দীর্ঘ মেরিন ড্রাইভ এবং রামু বৌদ্ধপল্লী, সেই যে জায়গাগুলোতে পর্যটকরা ঘুরছেন এবং ঈদ আনন্দ ভাগাভাগি করছেন। তবে এই যে পর্যটকের যে বাড়তি চাপ সেটি আগামী শনিবার পর্যন্ত থাকবে, এবং শনিবারের পর থেকে যেহেতু আবার কর্মদিন শুরু হচ্ছে, সেক্ষেত্রে আবার মানুষজন স্ব গন্তব্যে ফিরে গিয়ে তার কর্মস্থলে ফিরবেন, এমনটাই বলছেন। তো এই ছিল আমার কাছে কক্সবাজার সৈকত থেকে সব শেষ। ঈদের ছুটিতে জমে উঠেছে বিনোদন কেন্দ্রগুলো, সে খবরই জানাচ্ছিলেন সহকর্মীরা। কক্সবাজার সমুদ্র সৈকতে গোসল করতে নেমে বারবারই দুর্ঘটনা ঘটছে, অনেক সময় মৃত্যু ঘটছে পর্যটকদের। গেল 10 বছরে সমুদ্রে গোসলে নেমে মৃত্যু হয়েছে 60 জনের। তারপরও সমুদ্র স্নানে পর্যটকদের নিরাপত্তায় নেই পর্যাপ্ত লাইফগার্ড কর্মী ও উদ্ধার সরঞ্জাম। কক্সবাজার সমুদ্র সৈকত ঈদের টানা ছুটিতে ভ্রমণে এসে সমুদ্র স্নান করছেন লাখো পর্যটক, কিন্তু তাদের নিরাপত্তায় এই পয়েন্টে নিয়োজিত রয়েছে মাত্র 4 জন লাইফগার্ড কর্মী। তাদের কাছে নেই পর্যাপ্ত উদ্ধার সরঞ্জাম। 20 থেকে 30 হাজার মানুষ যদি পানিতেই থাকে, 10 থেকে 20 জন লাইফগার্ড তো শুধু এখানে সুগন্ধা পয়েন্টের জন্যই লাগে। আমাদের পক্ষে যতটুকু সম্ভব আমরা অতটুকু কভার দেওয়ার চেষ্টা করতেছি। 100 থেকে 150 লাইফগার্ড, একদম প্রশিক্ষিত লাইফগার্ড থাকা দরকার, এবং অন্তত 5টি থেকে 10টি পয়েন্টে। কক্সবাজার সমুদ্র সৈকতে 3টি পয়েন্টে রয়েছে 3টি লাইফগার্ড টাওয়ার, যেখানে প্রতিটি পয়েন্টে নিয়োজিত মাত্র 4 জন করে লাইফগার্ড কর্মী। আমরা সঠিকটা জানি না, যার কারণে আমরা নেমে যাই গোসল করতে। মাইকিং এর মাধ্যমে বা ব্যানার ফেস্টুনের মাধ্যমে জানিয়ে দেওয়া হতো সমুদ্রের যে বিপদ আপদের বিষয়গুলো, আমাদের জন্য একটু সুবিধা হতো। ব্যবসায়ীদের দাবি, পর্যটকদের সমুদ্র স্নানের নিরাপত্তায় অবশ্যই প্রশাসনকে কার্যকর উদ্যোগ নিতে হবে। রাজনৈতিক বলয় মুক্ত আছে, আমরা আশা করতেছি যে অন্তত পক্ষে তারা হলো যে লাইফগার্ড প্রয়োজন সরকারিভাবে নিয়োগ দেবে বলে আমাদের জোর দাবি আছে। শুধু কক্সবাজার সমুদ্র সৈকত নয়, দরিয়ানগর, হিমছড়ি, ইনানি, পাতুয়াটেক ও টেকনাফ সৈকতেও লাইফগার্ড সেবা প্রয়োজন বলছেন পর্যটন সংশ্লিষ্টরা। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। দুপুরের সময় আরও থাকছে। তাপপ্রবাহে পড়ছে ভারতের দিল্লি, 51.9 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা অনুভূত, রেড অ্যালার্ট জারি। অন্যান্য রাজ্যেও তীব্র গরম। তীব্র গরমে হাঁসফাঁস জনজীবন, বেশি বিপাকে পড়েছেন শ্রমজীবীরা। আবহাওয়াবিদরা বলছেন এমন ভ্যাপসা অবস্থা থাকবে আরও 2-3 দিন। রোববার থেকে দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। গ্রীষ্মের শেষ প্রান্তে তীব্র গরমে পড়ছে দেশ। রাজশাহী, পাবনা, রংপুর ও নীলফামারীতে তাপমাত্রা ছুঁয়েছে 37 ডিগ্রি সেলসিয়াস। প্রখর রৌদ্রে হাঁসফাঁস জনজীবন। তাপপ্রবাহে বাইরে বের হওয়াই দায় মানুষের, বিনা বৃষ্টিতেই ভিজে যাচ্ছে শরীর। ভ্যাপসা গরমে বেশি বিপাকে পড়েছেন শ্রমজীবীরা। তাপদাহের কারণে বেশিরভাগ সময় ছায়ায় বসে অলস সময় পার করছে তারা। গাছের নিচে বসিয়েছে, তাপ করা যাচ্ছে না, বসে দেখা যাচ্ছে না। তাপ অতিরিক্ত, চাকা খালি লিক হচ্ছে, খালি লিক। প্যাসেঞ্জার পাওয়া যায় না ঠিকমতো গরমের জন্য। 1-150 গ্লাস বেচতাম, এখন ডবল বিক্রি হইতেছে। গরমে বসার কোনো জায়গা নাই, আমরা এই শেডের নিচে বসে আছি। আবহাওয়াবিদরা বলছেন বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় বেশি গরম অনুভূত হচ্ছে। এমন অবস্থা থাকবে আরও 2 থেকে 3 দিন। রোববার থেকে দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বর্তমান যে পরিস্থিতি দেখা যাচ্ছে, এটা আগামী আরও 2 থেকে 3 দিন থাকবে মৃদু তাপপ্রবাহটা। আগামী 24 ঘন্টার যে পূর্বাভাস আমরা দেখছি, দেশের দক্ষিণাঞ্চল বৃষ্টির তুলনামূলক সম্ভাবনা বেশি আছে, এবং উত্তরাঞ্চল অর্থাৎ রংপুর, রাজশাহী, ময়মনসিংহ এবং ঢাকা বিভাগে বৃষ্টিপাতের সম্ভাবনা তুলনামূলকভাবে কম, অর্থাৎ 2-1 জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আশা করছি আগামী রবি সোমবারের দিক থেকে মৌসুমি বায়ুটা সক্রিয় হবে, এবং সেই ক্ষেত্রে বৃষ্টিপাতের প্রবণতাটা সারা দেশে বৃদ্ধি পাবে। যখনই বৃষ্টিপাতটা সারা দেশে বৃদ্ধি পাবে, তাপমাত্রাটা আস্তে আস্তে কমে আসবে এবং তাপপ্রবাহটা
প্রশমিত হবে। তবে বৃষ্টি হলেও বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় ভ্যাপসা গরম থেকে পুরোপুরি মুক্তি মিলবে না বলে জানান আবহাওয়াবিদ। শবনব নিবিড়, সময় সংবাদ, ঢাকা। উত্তরাঞ্চলের তাপপ্রবাহের খবর জানাতে রাজশাহীর নিউ মার্কেট এলাকায় আছেন সহকর্মী সাইফুর রহমান রকি। সরাসরি যাচ্ছি তার কাছে। রকি, গত 3 থেকে 4 দিন ধরে রাজশাহী অঞ্চলের উপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু তাপপ্রবাহ। এ কারণে সাধারণ মানুষের জনজীবন বিপর্যস্ত হয়ে উঠেছে। তারা ঘর থেকে প্রয়োজন ছাড়া বের হচ্ছেন না, যারাও বা বের হচ্ছেন তারা ছাতা মাথায় দিয়ে আসলে বের হচ্ছেন। তারপরেও রোদের যে প্রখরতা তা কিন্তু তা মানছে না, এমনটাই আসলে নগরবাসী বলছেন। আপনারা দেখছেন রাজশাহী নগরীর যে নিউ মার্কেট এলাকা, এখানকার যে চিত্র, এখানে কিন্তু বেশ কিছু দোকান অস্থায়ীভাবে গড়ে উঠেছে, যেগুলো আসলে আখের রস বা এখানে শরবত এখানে বিক্রি হচ্ছে, পাশাপাশি এখানে ডাব বিক্রি হচ্ছে। অনেকে গরমের হাত থেকে কিছুটা হলেও স্বস্তি পাবার জন্য কিন্তু এই আখের রস, ডাব এসব খেয়ে কিছুটা তাদের এই তৃষ্ণা নিবারণের চেষ্টা করছেন। আপনাদের জানিয়ে রাখি, আবহাওয়া অফিস আমাদেরকে জানিয়েছে আজকে রাজশাহীতে যে দুপুর 1টায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 36.3 ডিগ্রি সেলসিয়াস, এবং এই তাপমাত্রা সর্বোচ্চ দুপুর 3টা পর্যন্ত বৃদ্ধি পাবে, এমনটা আবহাওয়া অফিস থেকে আমাদেরকে জানিয়েছে। পাশাপাশি গতকালও কিন্তু রাজশাহী যে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 37 ডিগ্রি সেলসিয়াস, গত মঙ্গলবার ছিল 37.3 ডিগ্রি সেলসিয়াস, এবং গত সোমবার ছিল 37.2 ডিগ্রি সেলসিয়াস। মানে আপনারা দেখতেই পাচ্ছেন যে এই তাপমাত্রার পারও যদিও কম, কিন্তু আসলে এই অনুভূতিটি কিন্তু অনেক বেশি মনে হচ্ছে যে হয়তো 40 ডিগ্রি সেলসিয়াসের উপরে তাপমাত্রা ওঠানামা করছে। এ ধরনের অনুভূত কিন্তু সাধারণ মানুষের ভেতরে অনুভূত হচ্ছে, এবং যারা ছিন্নমূলক খেটে খাওয়া মানুষ তারা সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন, কারণ এই গরমের কারণে তারা কিন্তু ঠিকমতো কাজকর্ম করতে পারছেন না। আবহাওয়া অফিস জানিয়েছে এই গরমের যে প্রখরতা এটি আসলে আরও কয়েকদিন থাকতে পারে। বৃষ্টি না হলে গরমের এই প্রখরতা কমার কোনো সম্ভাবনা নেই, এমনটাই আসলে তারা বলছেন। সব মিলিয়ে সাধারণ মানুষের বলা চলে যে জনজীবন একেবারে অতিষ্ঠ হয়ে উঠেছে এই গরমের কারণে। এই ছিল রাজশাহী থেকে আমার কাছে গরমের সর্বশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম রাজশাহীতে। তীব্র তাপপ্রবাহের কবলে ভারতের বিভিন্ন শহর। দেশটির রাজধানীতে তাপমাত্রা অনুভূত হচ্ছে 51 ডিগ্রি সেলসিয়াস। জারি রয়েছে লাল সতর্কতা। দিল্লি ছাড়াও এর আশপাশের এলাকায় গরমে অতিষ্ঠ জনজীবন। এ অবস্থায় আগামী 2 দিন স্কুল ছুটির ঘোষণা দিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। ভারত থেকে বিস্তারিত জানাচ্ছেন সুব্রত আচার্য। মাথার ওপর গনগনে রোদ থেকে বাঁচতে কারো মাথায় ছাতা, তো কেউ আবার মুখে কাপড় জড়িয়ে রেখেছেন, কেউ বা করছেন গাছের তলায় বসে বিশ্রামও। এই চিত্র ভারতের রাজধানী দিল্লির। এমনিতেই শহরটিতে দূষণের মাত্রা ভারতের অন্য যে কোনো শহরকে হার মানায়। তারপর গত কয়েকদিন ধরে চলা তীব্র তাপপ্রবাহে নাকাল শহরের মানুষ। ভারতের আবহাওয়া অফিস জানিয়েছে বুধবার শহরের তাপমাত্রা 51.9 ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যায়। শুধু তাই নয়, বাতাসের আর্দ্রতার পরিমাণও দাঁড়ায় 73%। গেল কয়েকদিন ধরে চলা তীব্র এই তাপপ্রবাহ চলবে আগামী 13 জুন পর্যন্ত। আর এমনিতেই নাভিশ্বাস দিল্লিবাসীর। আবহাওয়াবিদরা বলছেন, যমুনা নদীর দূষণ ছাড়াও দিল্লির আশেপাশে গড়ে ওঠা শিল্পাঞ্চলের বর্জ্য দূষণের কারণে এমন প্রাকৃতিক বিপর্যয়ের মুখে দিল্লি। উত্তর পশ্চিম ভারতের অন্য রাজ্যগুলোতেও তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে দেশটির কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর। এদিকে গত কয়েকদিন ধরে তীব্র গরমে অতিষ্ঠ পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার বাসিন্দারাও। অসহ্য গরমের কারণে আগামী 2 দিন স্কুল ছুটি দিয়েছে রাজ্য সরকার। শুধুমাত্র পাহাড়ি এলাকা এই ছুটির বাইরে থাকবে। কলকাতার আলিপুর আবহাওয়া অফিস জানায়, চলতি মাসে শহরের তাপমাত্রা 40 থেকে 50 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘুরছে। বাতাসে অস্বস্তির সূচকও বেশি, তাই গরমে হাসপাস অবস্থা শহরবাসীর। সুব্রত আচার্য, সময় সংবাদ, ভারত। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। নির্বাচন ডিসেম্বর না এপ্রিলে, ডক্টর ইউনূস ও তারেক রহমানের লন্ডন বৈঠকে মিলতে পারে উত্তর, আশা সালাউদ্দিনের। দ্রুত গণতান্ত্রিক উত্তরণে পথ খোলার আশা প্রবাসী নেতাদের। সিলেট ও সুনামগঞ্জ সীমান্ত দিয়ে আরও 70 জনকে পুশিন বিএসএফের অমানবিকভাবে ঠেলে দেওয়ার বিষয়টি জানানো হয়েছে দিল্লিকে, বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা।
এবং তীব্র গরমে হাঁসফাঁস জনজীবন, ঘামে ভিজছেন শ্রমজীবীরা। ভ্যাপসা অবস্থা থাকবে আরও 2-3 দিন। রোববার থেকে দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টির পূর্বাভাস। এই ছিল দুপুরের সময়। সঙ্গে থাকুন সময়।